তুমি পরীক্ষা দিয়ে আসছো, তোমার কাছে পরীক্ষার কাগজটা আছে, তুমি কি কি ভুল করছো তুমি চেক করলা না, রাইখা দিলা টেবিলে। পরীক্ষার মার্কটা দেখা তুমি টিপ টিপ ঢেকুর তুলতেছো বা হতাশায় ডুবে যাচ্ছ। যে কোচিং এ যা আছে তা পড়লেই যে হবে এমন না, এর বাইরে তোমার ল্যাকিংস আছে কোন জায়গায়। তুমি অনুশীলনী এক্সাম দিছো কিনা, তুমি বোর্ড প্রশ্নে এক্সাম দিছো কিনা, তুমি বিসিএস প্রশ্নে এক্সাম দিছো কিনা, তুমি ছক বৈশিষ্ট্যগুলো আলাদা করে পড়তেছো কিনা। টানা 20 থেকে 25 দিন ইংলিশের কোনো নাম নাই, জিকের কোনো নাম নাই, সারাদিন বোটানি পড়তেছে, সারাদিন কেমিস্ট্রি পড়তেছে। আরে ভাই তুমি যে ইংলিশ পারো না, তুমি যে কারেকশন পারো না, তুমি যে সাবজেক্ট ভাগ এগ্রিমেন্ট পারো না, কবে পড়বা ভাইয়া? কালকে তো বোটানি পেপার ফাইনাল, যদি বোটানিতে মার্ক কম পায় বাবা মা বকা দিবে। একদম কোচিং এ মনে করো তুমি 90 মার্ক পাইতে চাও, 12টায় পড়ে গেলে দেখবা তোমার 60 মার্কও আসে না। কথা মিলাই দেখো, কলেজ লাইফের 2 বছর, অ্যাডমিশন লাইফের 6 মাস, মোট 2.5 বছরের প্রিপারেশন ভেস্তে যেতে পারে মডেল টেস্টের 1 মাসের ভুল প্রিপারেশন। আমি আজকের এই ভিডিওতে এমন 5টি ভুল নিয়ে কথাবার্তা বলবো যা কিনা প্রায় প্রত্যেকটা স্টুডেন্ট তার মডেল টেস্টের প্রিপারেশনে করে থাকে। আমি সারোয়ার জাহান শাওন হাজার হাজার স্টুডেন্টকে মেন্টরিং এর অভিজ্ঞতা থেকে আজকে তোমাদের এই 5টি ভুলের কারণ এবং 5টি ভুলের সমাধান নিয়ে বিস্তারিত গাইডলাইন দেব ইনশাল্লাহ। যারা যারা ভিডিওটা দেখবা, ভিডিওর শেষ পর্যন্ত থাকবা, প্রত্যেকটা ভুল কিন্তু তোমার সাথে ম্যাচ করতে পারে। তোমার সাথে যদি একটা ভুলও ম্যাচ করে, এই ভিডিও দেখার সাথে সাথে তুমি এটা কারেকশন করে নিবা ইনশাল্লাহ। তো খেয়াল করে দেখো, প্রথম ভুল নাম্বার 1 বা 2 দিনে সব পড়তে চাও। এটা আসলে মানেটা কি? 1 বা 2 দিনে সব পড়তে চাও মানে কি? খেয়াল করে দেখো, আমি যে কোনো একটা র্যান্ডম কোচিং এর একটা প্ল্যান এখানে নিয়ে আসছি। যে কোনো কোচিং এর তোমরা দেখতে পাবা অফলাইন কোচিং এর রুটিনগুলো এরকম থাকে। মনে করো 3রা ডিসেম্বর 3 তারিখে বোটানি পেপার ফাইনাল, 5 তারিখে জুলজি পেপার ফাইনাল, 7 তারিখে বায়োলজি সাবজেক্ট ফাইনাল। তোমরা যারা বিভিন্ন কোচিং এ পরীক্ষা দিচ্ছ তোমরা এটা রিলেট করতে পারবা। তো কোচিং এর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে 1 দিন করে গ্যাপ থাকে। 3 তারিখের পরে 4 দিন, 4 তারিখ বন্ধ, 5 তারিখের পরে 6 তারিখ বন্ধ। এখন তোমরা যে কাজটা করো, এই যে বোটানি পেপার ফাইনাল, আমরা জানি বোটানিতে আমাদের অধ্যায় আছে কয়টা? বোটানিতে অধ্যায় আছে হচ্ছে 12টা। বোটানিতে অধ্যায় আছে কয়টা? 12টা। তোমরা কি করার চেষ্টা করো, এই যে 3 তারিখ পরীক্ষা, তোমরা 2 তারিখে এই 12টা অধ্যায় পড়ে ফেলার চেষ্টা করো। এই জিনিসটাকে আমি লিখছি যে 1 বা 2 দিনে সব পড়তে চাও। খেয়াল করে দেখো, 5 তারিখে আমাদের জুলজি পেপার ফাইনাল। তো তোমরা যেটা করো, 3 তারিখ পরীক্ষা দিয়ে এসে এবং 4 তারিখ এই জুলজির যে 12টা চ্যাপ্টার আছে সব তোমরা পড়ে ফেলার চেষ্টা করো। তাহলে ভাইয়া আমরা কি করব যদি সবগুলো না পড়ি? কি করব? তোমার কাজ হবে, তুমি কি সবগুলো অধ্যায় পারো কিনা নিজের প্রশ্ন করো। তুমি 12টা অধ্যায় 12টাই ভালো মতো পারো কিনা। যদি না পারো, তুমি একটা খাতা নিয়ে ভাগ করো যে কোনগুলা কম পারো। একটা খাতার 2 পাশে ভাগ করো, এই পাশে কম পারি, এই পাশে ভালো পারি। ভালো পারি অধ্যায়গুলোর লিস্ট করো, কম পারি অধ্যায়গুলোর লিস্ট করো। যেমন আমি তোমাকে বললাম যে বোটানিতে যেই চ্যাপ্টারগুলোতে প্রায় সবার সমস্যা থাকে, শৈবাল ছত্রাক 5 নাম্বার অধ্যায়, উদ্ভিদ শারীরতত্ত্ব 9 নাম্বার অধ্যায়, জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ 12 নাম্বার অধ্যায়, কোষ রসায়ন 3য় অধ্যায়। এই অধ্যায়গুলো প্রায় সবারই সমস্যা থাকে। এগুলো তুমি বাম পাশে লেখলা। তোমার বোটানি পেপার ফাইনালের আগে তোমার টার্গেট থাকবে যেমনি হোক এই 4টা অধ্যায় যেন আমার 100% ক্লিয়ার হয়। কারণ এই অধ্যায়গুলো আমি কম পারি। আমি কোষ বিভাজন মোটামুটি ভালো পারি, এটা তো আর বারবার পড়া দরকার নাই। আমি হচ্ছে জীব প্রযুক্তি ভালো পারি, বারবার পড়ার দরকার নাই। আমি হচ্ছে ব্রায়োফাইটা ভালো পারি, বারবার পড়ার দরকার নাই। তো যেগুলো কম পারো এগুলো তুমি পেপার ফাইনালের আগে পড়ো। এখন দেখো, তোমার হচ্ছে জুলজি সেম কথা। এই যে আগে একদিন বন্ধ আছে, এরকম 4 থেকে 5টা তুমি যেগুলো কম পারো এইগুলা ক্লিয়ার করে এক্সাম দাও। তাহলে কি হইলো? তোমার গ্যাপ ফিল আপ হইলো। তুমি যদি কোচিং এর 12টা অধ্যায় পড়ে যেতে চাও, একদম কোচিং এ মনে করো তুমি 90 মার্ক পাইতে চাও, 12টায় পড়ে গেলে দেখবা তোমার 60 মার্কও আসে না। কথা মিলাই দেখো, তুমি কোচিং এ 90 মার্ক পাওয়ার জন্য 12টা অধ্যায় পড়ে গেছো, বাট দেখো তোমার মার্ক 60ও আসে না। কেন আসে না? কারণ তুমি সব খাইতে গেছো, তোমার বদ হজম হয়ে গেছে। তো তুমি কোনগুলা পড়বা? যেগুলা হচ্ছে তোমার গ্যাপ অধ্যায়গুলো তুমি পড়বা। এখন কথা হচ্ছে ভাইয়া এই অধ্যায়গুলো কবে পড়বো? আমি তো গ্যাপ পড়লাম, আমি তো পেপার ফাইনালের আগে, যেমন বোটানি পেপার ফাইনালের আগে 4-5টা অধ্যায় পড়ে গেলাম, জুলজি পেপার ফাইনালের আগে 4-5টা অধ্যায় পড়ে গেলাম। আমার তো এখনো অনেকগুলো অধ্যায় বাকি আছে যেগুলো আমি মোটামুটি পারি কিন্তু রিভাইজ দেওয়া হয়নি। এইগুলা তুমি পড়বা সাবজেক্ট ফাইনালের আগে। খেয়াল করে দেখো, বোটানি পেপার ফাইনালের আগে তুমি তোমার গ্যাপ ফিল আপ করছো,
জুলজির আগে তুমি তোমার গ্যাপ ফিল আপ করছো, তার মানে তোমার বাকি যে চ্যাপ্টারগুলো আছে, বাকি যে 10টা 12টা চ্যাপ্টার আছে, এগুলো হচ্ছে সহজ সহজ চ্যাপ্টার, তুমি যেগুলো মোটামুটি পারো এগুলা কিন্তু তোমার সাবজেক্ট ফাইনালের আগে পড়তে বেশি সময় লাগবে না। তোমার গ্যাপও ফিল আপ হইলো, তোমার যেই চ্যাপ্টারগুলো মোটামুটি পারো এগুলো রিভিশনও হয়ে গেল, তাহলে তোমার বায়োলজি একটা কম্প্যাক্ট প্রিপারেশন হইলো। তাহলে আমার প্রথম 1 নাম্বার ভুল হচ্ছে 1 বা 2 দিনে সব পড়তে চাওয়া। না, সব পড়া যাবে না, কি করতে হবে, গ্যাপে ফিল আপ করতে হবে, গ্যাপ ফিল আপ করতে হবে, ঠিক আছে। এরপর ভুল নাম্বার 2, সারাদিন একটা সাবজেক্টই পড়া। ভাইয়া কালকে তো বোটানি পেপার ফাইনাল, যদি বোটানিতে মার্ক কম পায় বাবা মা বকা দিবে। হ্যাঁ, তুমি খুব ভালো পরীক্ষা দিছো, সারা দিন তুমি বোটানি পড়ছো, সারা দিন তুমি কেমিস্ট্রি পড়ছো, পরীক্ষা দিছো, বাট তোমার মার্ক আছে 70, বা ধরলাম তুমি সারা দিন কেমিস্ট্রি পড়া মার্ক আনছো 80, ওই দিক দিয়ে তোমার ইংলিশে তুমি যে কিচ্ছু পারো না কোনো খবর নাই। এইভাবে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল প্রায় 20 থেকে 25 দিন পর্যন্ত চলে, টানা 20 থেকে 25 দিন ইংলিশের কোনো নাম নাই, জিকের কোনো নাম নাই, সারাদিন বোটানি পড়তেছে, সারাদিন কেমিস্ট্রি পড়তেছে। আরে ভাই, তুমি যে ইংলিশ পারো না, তুমি যে পার্টস অফ স্পিচ পারো না, তুমি যে নাউন নাম্বার জেন্ডার পারো না, তুমি যে প্রোনাউন পারো না, তুমি যে কারেকশন পারো না, তুমি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পারো না, কবে পড়বা? তোমার হাতে সময় আছে 35 দিন, তুমি 25 দিন বা 20 দিন জানি না শুধুমাত্র বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের সাবজেক্ট ফাইনালে, পেপার ফাইনালে। তো তুমি জিকে ইংলিশ কবে পড়বা? জিকে ইংলিশে 25 মার্কি মার্ক না, এই 25 মার্কই নির্ধারণ করবে তুমি কই চান্স পাবা বা চান্স পাবা কিনা। তাহলে এই যে সারাদিন 1 ঘন্টা সারাদিন একটা সাবজেক্টই পড়া, ভাইয়া বাবা মা মার্ক কম পাইলে রাগ করবে। আরে ভাই, এই পরীক্ষায় মার্ক কম পাইলে রাগ করবে নাকি মেডিকেলের পরীক্ষার মার্ক ম্যাটার করে? মেডিকেলের পরীক্ষার মার্ক ম্যাটার করে না। তাহলে তোমাদের সমাধান কি? আমি উদাহরণ হিসেবে আমাদের মডেল টেস্ট ব্যাচের উদাহরণটা দিচ্ছি, উদাহরণটা দিচ্ছি। খেয়াল করো, এখানে আমাদের মডেল টেস্টে হচ্ছে এটা রুটিন, আমাদের মডেল টেস্টে যে ভর্তি হইতে আমি কোনো কথা নাই, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি ভাবে পড়াশোনা করতে হবে। যদি আমাদের মডেল টেস্টে ভর্তি হতে চাও তাহলে এই যে এই নাম্বারে নক করবা, হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নক করবা, 500 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, অফার আছে এখন। ওকে, দিনে 2টা পরীক্ষা রাখছি, একটা হচ্ছে বোটানি 1 থেকে 6, আর একটা হচ্ছে নাউন নাম্বার জেন্ডার। তো ওই যে ভুল নাম্বার 1 এর মধ্যে বলছিলাম যে একদিনে তুমি 12 অধ্যায় পড়তে চাও, ওইটা কিন্তু আমরা এখানে কারেকশন করছি যে একদিনে 12 অধ্যায় না, একদিনে 6 অধ্যায়, যেগুলা গ্যাপ এগুলো আগে পড়বা। এবং আমরা হাসান স্যার এবং দেখো এখানে এই যে দেখো আলী মাজিবুর স্যারের এক্সামগুলো কিন্তু আলাদা করছি, মানে 11 তারিখ হচ্ছে 1 থেকে 6 হাসান স্যার, 12 তারিখ হচ্ছে 7 থেকে 12 হাসান স্যার, এভাবে। আর 13 তারিখ হচ্ছে শুধুমাত্র এক্সট্রা ইনফো। এখন অনেকে আছে যারা এক্সট্রা ইনফো পড়ে নাই বা এক্সট্রা ইনফো তারা একদমই টাচ করবে না, তারা এই এক্সাম দিয়ে যে প্রশ্নগুলো আছে এগুলো ব্যাখ্যা দেখে শিখে নিল। আর যারা এতদিন প্র্যাকটিস করছে তারা কি, তারা হচ্ছে নিজেকে যাচাই করতে পারলো, কারো কোনো প্যারা নাই। অন্যান্য কোচিংগুলো কি করে, আমি কারো দুর্নাম করতেছি না, আমি জাস্ট বলতেছি যে ঝামেলাটা হয়, তোমরা কোচিংয়ে পরীক্ষা দিয়ে দেখো যে ওই যে আমরা যেটা রুটিন দিলাম, এই রুটিনে বোটানি পেপার ফাইনাল 100 মার্ক, এই 100 মার্কের মধ্যেই হাসান স্যারের প্রশ্ন, আলিম স্যারের প্রশ্ন, আজিবুর স্যারের প্রশ্ন। এখন যেই স্টুডেন্টটা এক্সট্রা ইনফো এতদিন পড়ে নাই, সে কিন্তু নিজেকে যাচাই করতে পারতেছে না যে আমি হাসান স্যারের বই কতটুকু পারি, কারণ ওই একই প্রশ্নে আলিম স্যারের প্রশ্ন, একই প্রশ্নে আজিবুর স্যারের প্রশ্ন, সে পাইছে 100-তে 50, সে কিন্তু অনেক ডিপ্রেসড যে আমি তো কিচ্ছু পারি না। কিন্তু সে ভুল করছে কোনগুলা, আলিম স্যারের প্রশ্ন ভুল করছে, আজিবুর স্যারের প্রশ্ন ভুল করছে, তার কিন্তু এক্সট্রা রাইটারের প্রশ্নগুলো সে ভুল করছে। তাহলে এই যে যারা কোচিং এর পরীক্ষাগুলো দাও এই বিষয়ে সাবধান থাকবা যে তুমি এক্সট্রা রাইটারের প্রশ্ন ভুল করলে কিন্তু কোনো ম্যাটার করে না, হাসান স্যারের বই পারছো কিনা এটা দেখতে হবে, কারণ তুমি হাসান স্যারের বেসিক থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কি করতে পারবা, আনসার করতে পারবা। খেয়াল করে দেখো আমরা কি করছি, হাসান স্যারের এক্সামগুলো আলাদা রাখছি, তো যারা শুধুমাত্র একটা রাইটারে ফোকাস করছে তারা কি ভালো করতে পারবে। এবং আমি যেটার মধ্যে ভুল নাম্বার 2 এ কথাবার্তা বলতেছি যে প্রতিদিন অবশ্যই মেইন সাবজেক্ট জিকে, মেইন সাবজেক্টের পাশাপাশি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের পাশাপাশি জিকে ইংলিশটা অবশ্যই রাখতে হবে। যেমন দেখো 11 তারিখ আমরা নাউন নাম্বার জেন্ডারের উপর এক্সাম রাখছি, 100 মার্কের এক্সাম রাখছি, কেউ যদি এক্সামটাও দেয় তাও দেখবা তার অর্ধেক পড়া শেষ। তাহলে ডেইলি 2টা সাবজেক্ট অন্তত পড়তে হবে, একটা হচ্ছে মেইন বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, আর একটা হচ্ছে জিকে ইংলিশে। দেখো আমরা 12 তারিখ কি এক্সাম রাখছি, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। 13 তারিখ কি এক্সাম রাখছি, ভার্ব, ফ্রেজ এন্ড ক্লজ। তাহলে বুঝতে পারছো আমরা প্রতিদিন 2টা করে জিনিস পড়তে হবে, একটা পড়া তুমি টানা 25 দিন মেইন সাবজেক্ট পড়লা, পরে তোমার জিকে ইংলিশ পড়ার সময় নেই, মার্ক আসবে কোন জায়গা থেকে। আবার কোচিং এ তুমি যখন পরীক্ষা দিবা যদি দেখো যে বায়োলজিতে মার্ক কম আসছে, এটা তুমি টেনশন করার কারণ নাই, তুমি দেখবা তুমি হাসান স্যারের বই ভুল করছো নাকি এক্সট্রা রাইটার ভুল করছো। যদি হাসান স্যারের বই ভুল করো তাহলে কি কারেকশন করে নিবা, এক্সট্রা রাইটার ভুল করে টেনশন নাই, তুমি বুঝবা যে না তোমার হাসান স্যারের প্রিপারেশন ঠিক আছে। ওকে, ভুল নাম্বার 3, কোচিংকে অন্ধভাবে অনুসরণ করা। এখন কোচিংকে অন্ধভাবে অনুসরণ করা বলতে আসলে কি বুঝাইছে, এখানে 2টা কথা। 1 নাম্বার হচ্ছে কোচিং এর মার্ককে অন্ধভাবে অনুসরণ করা, যে আমি কোচিং এ যেহেতু 50 পাইছি তাহলে আমার দ্বারা কিছু হবে না, এই জিনিসটা ভুল। কোচিং এ 50 পাইছো, কেন পাইছো
তারা বাকি প্রশ্নগুলো কি অন্য রাইটার থেকে দিছে বা হুদাই প্রশ্ন দিছে? যদি হুদাই প্রশ্ন হয় তাহলে 50 মার্ক পাইলেও কোনো সমস্যা নাই, তুমি মেইন পরীক্ষায় 70-75 পাইলেই হইলো। কথা বুঝতে পারছো কিনা? আরেকটা বিষয় অন্ধভাবে অনুসরণ করা কোনটা বুঝাইছি, যে কোচিং এ আজকে বুটানি, আমি শুধুমাত্র আজকে বুটানিই পড়বো, আমি আজকে ইংলিশ টাচ করবো না, ইংলিশ আমার জন্য হারাম, এমন যেন না হয়। কোচিংকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। এবং আমি এখানে একটা বিষয় নিয়ে আসছি আমাদের রুটিন সম্পর্কে। তোমরা দেখছো যে কোচিং এ যখন পরীক্ষাগুলো নেয়, মানে এটা হচ্ছে একটা ল্যাকিংস বলতে পারো, যে কেন স্টুডেন্টরা ঠিক মতো রিভিশন দিতে পারে না বাংলাদেশের অফলাইন কোচিং গুলোতে পড়ে। আমি কারো দুর্নাম করতেছি না, আমি ভুলগুলো ধরাই দিচ্ছি যে তুমি কোন ভুলগুলোর কারণে চান্স পাবা না। শুধুমাত্র বোটানি পেপার ফাইনাল, জুলজি পেপার ফাইনাল, জুলজি বায়োলজি সাবজেক্ট ফাইনাল, কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফাইনাল, এভাবে চলতেই থাকে। বাট এক্সট্রা যে জায়গাগুলা, এক্সট্রা কি কি জায়গা আমরা জানি, বিগত সালগুলোতে সকল উদাহরণ, তারপর হচ্ছে সকল যে তোমরা জানো বৈশিষ্ট্য, তারপরে ছক, এগুলোর উপর যে প্রশ্ন আসে, তারপরে বিগত 10 বছরের মেডিকেল ডেন্টাল প্রশ্ন, তোমরা কোনো কোচিং এ পাইছো কিনা অফলাইনে যে বিগত 10 বছরের মেডিকেল ডেন্টাল প্রশ্ন ও বিগত 4 বছরের বোর্ড প্রশ্ন এক্সাম নিচ্ছে? অনলাইনে অনেকেই নিচ্ছে, বাট অফলাইনে কেউ নেয় না কিন্তু। তো এই যে জিনিসটা তোমার কিন্তু গ্যাপ রয়ে যাচ্ছে, তুমি কিন্তু কোচিং এর সাথেই আগাচ্ছ, তোমার কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে। আমাকে কেউ বললো না যে আমি কারণ আমি দুর্নাম করতেছি, এই কথা প্লিজ কেউ বললো না, আমি তোমাদের ভুলগুলা ধরাই দিচ্ছি। তুমি অফলাইনে খুব ভালো মতো প্রিপারেশন নিচ্ছ, বাট তোমার কিন্তু এই গ্যাপটার ফিল আপ হইলো না। বিগত 10 বছরে মেডিকেল ডেন্টাল প্রশ্নে পরীক্ষা দিছো, নিজের প্রশ্ন করো। 4 বছরে বোর্ড প্রশ্নে পরীক্ষা দিছো, লাস্ট ইয়ার 2023 সালে জুলজি শুধুমাত্র 12টা প্রশ্ন বোর্ড প্রশ্ন থেকে উঠাই দিছে। লাস্ট বোর্ড প্রশ্ন যেগুলো সব উঠাই দিছে, 13-12টা প্রশ্ন। তো তোমার বোর্ড প্রশ্ন দরকার আছে কিনা? এরপর যদি দেখো তুমি কি বিসিএস জিকে ইংলিশের উপর আলাদা কোনো এক্সাম দিছো, অফলাইনে দিছো কিনা? যদি না দিয়ে থাকো তোমার কিন্তু গ্যাপ আছে। তা আমরা রুটিনটা এমন ভাবে সাজাইছি যেন তোমার গ্যাপ না থাকে। তো আমি এই জিনিসটা এই জন্যই বলছি যে কোচিংকে অন্ধভাবে অনুসরণ করা, যে কোচিং এ যা আছে তা পড়লেই যে হবে এমন না, এর বাইরে তোমার ল্যাকিংস আছে কোন জায়গায়, তুমি অনুশীলনী এক্সাম দিছো কিনা, তুমি বোর্ড প্রশ্নে এক্সাম দিছো কিনা, তুমি বিসিএস প্রশ্নে এক্সাম দিছো কিনা, তুমি ছক বৈশিষ্ট্যগুলো আলাদা করে পড়তেছো কিনা, তোমার কোচিং যে রুটিন দিছে ওইটার বাইরেও তুমি কি তোমার ল্যাকিংস নিয়ে কাজ করতেছো কিনা, এই হচ্ছে ভুল নাম্বার 3। এই ভুলগুলোর কারণে শেষ 1 মাসে বা শেষ 35 দিনে স্টুডেন্টরা কি হিউজ সংখ্যক 70-80 হাজার স্টুডেন্ট ক্লাস করতেছে, পরীক্ষা দিচ্ছে, বাট মাত্র 5000 স্টুডেন্ট কি 65-র উপরে মার্ক পায়। তুমি চিন্তা করো, যেই প্রশ্নটা হয় 70-80 হাজার স্টুডেন্ট অফলাইনে কোচিং করতেছে বা সারা বাংলাদেশে কোচিং করতেছে, এর মধ্যে মাত্র 5000 স্টুডেন্ট কেন 65-র উপরে মার্ক পায়, তাই না? অন্তত 10-15 হাজার স্টুডেন্ট তো 65 উপরে মার্ক পাওয়ার কথা ছিল, যে প্রশ্নটা হয়, প্রশ্নের যে কোয়ালিটিটা হয়। কেন পাচ্ছে না? শেষ 1 মাসে এই ভুলগুলোর কারণে। অনুশীলনী প্র্যাকটিস করে না, বিসিএস প্রশ্ন আলাদা করে সলভ করে না, তারপর যে বোর্ড প্রশ্ন সলভ করে না। বুঝতে পারছো কিনা? মানে শুধুমাত্র ওই বোর্ডের পেপার ফাইনাল সারাদিন বই নিয়ে বসে আছে, এর বাইরে কোনো খবর নাই, একটা নিয়ে বসে আছে। ওকে, এরপরে আমরা যাবো হচ্ছে ভুল নাম্বার 4-এ। আচ্ছা, এখানে আমরা ভুল নাম্বার 4-এ পাবো বইয়ের সব পড়তে যাওয়া। বইয়ের সব পড়তে, আচ্ছা বইয়ের সব পড়তে যাওয়া মানে কি? ধরো আমি এখন হাসান স্যারের বইটা তোমাদের যদি দেখাই, এই যে হাসান স্যারের বই, অনেকে কি করে বই দাগানো নাই, কিছু নাই, এই 1 নাম্বার পেজ থেকে সব একদম পুরাটা পড়তে চায়, দাগানো লাইন পড়ে না, তার বই দাগানো নাই। এরকম ভুল করা যাবে না। দাগানো, আমরা যারা প্রশ্ন করি, দেখো আমার বই কিন্তু দাগানো নাই, আমার বই কিন্তু দাগানো নাই। কেন আমার বই দাগানো নাই? আমি টিচার, আমি আমার মাইন্ড চিন্তা করি একজন মেডিকেলের টিচারের হিসাবে। একজন মেডিকেল টিচার যখন বই থেকে প্রশ্ন করে, তখন কিন্তু তার কাছে বইটা দাগানো থাকে না, তখন কিন্তু তার কাছে কি বইটা কিন্তু দাগানো থাকে না, এই যে এরকম থাকে, ফাঁকা থাকে, সব সাদা পেজ। তখন উনি কিভাবে চিন্তা করবে, কোন লাইন থেকে প্রশ্ন করার চিন্তা করবে, এটা আমি চিন্তা করি। এই জন্য আমি আমার যেই বই থেকে প্রশ্ন করি এই বই দাগানো নাই। খেয়াল করো, আমি যেই বই থেকে তোমাদের প্রশ্ন করি এই বই দাগানো নাই। কেন দাগানো নাই? আমি মেডিকেলের টিচারের মতো চিন্তা করি যে কোন লাইন থেকে প্রশ্ন করতে মন চায়। এটা অন্য কোনো প্ল্যাটফর্ম করে কিনা আমার জানা নাই। আচ্ছা, তো তোমরা কি করবা? তোমরা কিন্তু প্রিপারেশন নিবা হচ্ছে দাগানো লাইন থেকে, কারণ তোমার সবকিছু পড়ার কিন্তু সময় নাই। এখন অনেকে আছে যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চায়, তাদের জন্য আমি একটা ছোট্ট সাজেশন দিই। এই যে দেখো, আমাদের ব্যাচে আমরা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার আগে প্রত্যেকটা অধ্যায়, শুধু একটা অধ্যায় না, এরকম সব কয়টা অধ্যায় এরকম সাজেশন দিয়ে দিক যে কি পড়তে হবে। এগুলো কিসের ভিত্তিতে বানানো হয়েছে? বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে বানানো হয়েছে। নগ্নবীজি, সাইকাস, আবৃতবীজি, এদের বৈশিষ্ট্য পড়তে হবে, বাংলাদেশের পদ্ধতি সংখ্যা পড়তে হবে, সাইকাসের কোরালয়েড মূল পড়তে হবে, যৌন এবং অযৌন জনন সম্পর্কে পড়তে হবে,
কিছু জিনিস আছে যেগুলোর উদাহরণ পড়তে হবে। কি কি উদাহরণ পড়তে হবে? মূল এবং কাণ্ডের উদাহরণ, সরল পাতা জটিল পাতার উদাহরণ, সচুর পক্ষল অচুর পক্ষল দ্বিপক্ষল ত্রিপক্ষল, শিরাবিন্যাস পুষ্পপত্র বিন্যাস অমরা বিন্যাস। এবং বলে দিছি কাদের অমরা বিন্যাস পড়তে হবে, জবা মটরশুঁটি লাউ শাপলা পদ্ম সূর্যমুখী, এইগুলার তোমাকে পড়তে হবে। আমি কিন্তু এরকম প্রত্যেকটা অধ্যায় সাজেশন দিয়ে দিছি, তো তোমার অধ্যায়টা কি স্পেসিফিক হয়ে গেল, অধ্যায়টা স্পেসিফিক হয়ে গেল। তো এটাও কিন্তু আরেকটা ভুল যে তুমি হচ্ছে স্পেসিফিক পড়াশোনা না করে বইয়ে সব পড়তে যাচ্ছ, তোমার কিচ্ছু মনে থাকতেছে না শেষ সময়। শেষ সময় প্রিপারেশনে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, স্পেসিফিক পড়াশোনা করতেছো কিনা। মেন্টরশিপ গাইডলাইন অবশ্যই ম্যাটার করে। এছাড়া আমি আরেকটা বিষয় দেখাতে চাচ্ছি যে বাংলাদেশের কোনো কোচিং এর আগে এই কাজটা করে নাই। খেয়াল করে দেখো, এটাও কিন্তু কোচিং একটা ল্যাকিংস চান্স বা হচ্ছে মার্ক কম পাওয়ার আরেকটা কারণ। আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিই তখন দেখা গেছে যে কি প্রশ্ন বাংলায় অপশন ইংলিশে, তারপরে এর পরের বছরগুলোতে 2022 23 21 প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ। তো কি কি প্যাটার্নে প্রশ্ন হতে পারে সেগুলো আমি এখানে লিখছি যে মডেল টেস্ট 1-এ প্যাটার্নটা হবে এরকম, বেশিরভাগ প্রশ্ন অনুশীলনী থেকে এবং ছোট অপশনের প্রশ্ন। 2019 2021 এই স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসতো। মডেল টেস্ট 2 এর প্রশ্ন হবে কঠিন প্রশ্ন, মানে মডেল টেস্ট 2 বলতে বোঝাইছি র্যান্ডম। আমি কিন্তু বলবো না যে কোন দিন কেমন প্রশ্ন করব, হঠাৎ একজন স্টুডেন্ট ঢুকে নতুন একটা স্ট্যান্ডার্ডের প্রশ্ন পাবে। তো আমরা যখন এরকম দেখা করো কঠিন প্রশ্ন মানে কি, তোমার হচ্ছে বই থেকে পেঁচানো লাইন, বইয়ের লাইন পেঁচানো 2017-18 সালে যেমন প্রশ্ন আসতো এরকম প্রশ্ন। মডেল টেস্ট 3-এ বায়োলজি বড় অপশন এবং অন্য সাবজেক্টের অনুশীলনী 2022 এবং 23-এ যেমন প্রশ্ন আসছে। মডেল টেস্ট 4-এ দেখো সব সাবজেক্ট বড় অপশন, 2008-9 সালে যেমন প্রশ্ন আসতো, ফিজিক্সও বড় অপশন, কেমিস্ট্রি বড় অপশন, বায়োলজি বড় অপশন, 2008 এবং 9 সালে এরকম প্রশ্ন আসতো। মডেল টেস্ট 5 দেখো প্রশ্ন বাংলায় কিন্তু অপশন ইংলিশে, ঠিক আছে, প্রশ্ন বাংলায় কিন্তু অপশনগুলো ইংলিশে লেখা। ধরো গোলাপ না লিখে রোজ লিখলো, ঠিক আছে, বীজ না লিখে সিড লিখলো, এরকম। মেডিকেল ভর্তি পরীক্ষা 2020 স্ট্যান্ডার্ড। তো একজন স্টুডেন্ট কিন্তু জানবে না যে ও কোন মডেল টেস্টে কোন টাইপের স্ট্যান্ডার্ড পেতে যাচ্ছে। অফলাইনে কোচিং বা যে কোনো কোচিং কিন্তু এগুলো মেনটেন করে না। দেখবা 10টা মডেল টেস্ট দিচ্ছে, 10টা একই টাইপের, 10টা সেম টাইপের, লাস্ট ইয়ার যেমন হয়েছে এরকম, কিন্তু সারা প্রত্যেক বছর কি করে টাইপটা চেঞ্জ করে। তো তুমি যখন এরকম সব টাইপে প্র্যাকটিস করে ফেলবা, আমরা তো সব টাইপের প্রশ্নই দিব, তখন কিন্তু তোমার আর কি পরীক্ষার হলে যে ঘাবড়ানোর কোনো সুযোগ থাকবে না, কারণ তুমি সব টাইপে কি প্র্যাকটিস করে আসছো। বায়োলজি বড় অপশনে প্র্যাকটিস করছো, অনুশীলনী প্রশ্ন এক্সাম প্র্যাকটিস করছো 100 মার্কের, আবার তুমি হচ্ছে প্রশ্ন বাংলায় অপশন ইংলিশে সবকিছু প্র্যাকটিস করে গেছো। তাহলে বুঝতে পারছো এটা কিন্তু আরেকটা কারণ যে তুমি হচ্ছে কেন হচ্ছে কোপ আপ করতে পারতেছো না এক্সাম হলের সাথে, কারণ কি এরকম স্ট্যান্ডার্ড প্রশ্ন বা প্রশ্ন স্ট্যান্ডার্ড চেঞ্জ করে না প্রত্যেকটা পরীক্ষায় কোচিংগুলো। বাংলাদেশে এই পর্যন্ত কেউ করে নাই, আমরা কিন্তু সবার আগে করতেছি, ঠিক আছে। এরপর ভুল নাম্বার 5, পরীক্ষা জমিয়ে রাখা, বা এখানে পরীক্ষা না বলতে পারি প্রশ্ন জমিয়ে রাখা। এই যে কি বলতে পারি, প্রশ্ন জমিয়ে রাখা। প্রশ্ন জমিয়ে রাখা মানে কি, তুমি পরীক্ষা দিয়ে আসছো, মনে করো তুমি পরীক্ষা দিয়ে আসছো, তোমার কাছে পরীক্ষার কাগজটা আছে, তুমি কি কি ভুল করছো তুমি চেক করলা না, রাইখা দিলা টেবিলে। পরীক্ষার মার্কটা দেখা তুমি টিপ টিপ ঢেকুর তুলতেছো বা হতাশায় ডুবে যাচ্ছ। আমি বারবার আমার ব্যাচের স্টুডেন্টদের কথা বলি যে তুমি কোচিংয়ে কত মার্ক পাচ্ছ এটার উপর ডিপেন্ড করে না তুমি চান্স পাবা কিনা। তুমি চান্স পাবা কিনা এটা ডিপেন্ড করে তোমার কোচিংয়ে যে ভুলগুলো গেছে এগুলো তুমি প্রতিদিন কতটুকু কভার করতেছো। তুমি আজকে 50 পাইছো, কোন 40টা ভুল হয়েছে বা কোন 50টা ভুল হয়েছে, ওই 50টা তুমি বই থেকে সলভ করতেছো কিনা। তাহলে পরীক্ষা যদি না দাও, অনেকে আবার পরীক্ষা দেয় না মডেল টেস্ট, পরীক্ষা দিতে হবে, তোমার গ্যাপ অধ্যায়গুলো পড়ে পরীক্ষা দিতে হবে, প্রশ্ন সলভ করতে হবে। তুমি কোচিং থেকে আসার পরে যে 100টা প্রশ্ন দিছে এর মধ্যে কোন 50টা ভুল গেল ওগুলো বই থেকে খুঁজে খুঁজে কিন্তু সলভ করতে হবে। এভাবে তুমি যখন 10-20টা পরীক্ষা দিবা তোমার ভুলের পরিমাণ কমে আসবে, তখন গিয়ে তুমি চান্স পাবা। তো তুমি শাইন করবা কিনা এটা ডিপেন্ড করে তোমার ভুলের উপর তুমি কাজ করতেছো কিনা, কোচিং এর মার্কের উপর কিন্তু না। তো এই হচ্ছে আমাদের 5টা ভুল, প্রত্যেকটা ভুলের উপর কাজ করো। যদি তোমার সাথে কোনোটা মিলে যায় কমেন্টে জানাও যে ভাইয়া এইটা আমার সাথে মিলে গেছিল, আমি ইনশাল্লাহ সামনে থেকে ইমপ্রুভমেন্ট করবো, ঠিক আছে। সবাই ইনশাল্লাহ বলবা যে যদি ভুলটা মিলে যায় যে আমি এগুলো ইমপ্রুভমেন্ট করবো ইনশাল্লাহ। যদি আমাদের মডেল টেস্ট বেচে ভর্তি হতে চাও তাহলে আমাদের মডেল টেস্ট ভর্তির জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, 500 টাকা সেন্ড মানি করে ভর্তি হতে পারো, এক্সামগুলো মিস করলেও পরবর্তী দিতে পারবা। আসসালামু আলাইকুম।